নমস্কার। আমরা শুনছি কথার জাদুকর বিমল মিত্রের লেখা উপন্যাস ছাই। আজ শুনে নেব তৃতীয় পর্বটি। তাহলে আসুন শুনে নিয়ে আজকের পর্বে কি আছে। জনায়ের মিত্তিত্বের বাড়ি থেকে আজ দেখতে আসবে সুরুচিকে। বিকেল 4টে থেকে 5টার মধ্যে তাদের আসার কথা আছে। মৃন্ময়ী বললেন, আজ আর কলেজে যাসনি সুরুচি, আজ খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নে। গিরিবালাও বললেন, আজ আর তেতেপুরে কলেজে গিয়ে দরকার নেই। কিন্তু সুরুচি কথা শোনে না। আজ না গেলেই নয়। শ্লীলতার সঙ্গে অ্যাডোনিসের কাল দেখা হওয়ার কথা ছিল কার্জন পার্কে। কালকে ওদের জীবনের উল্লেখযোগ্য দিন। মনে হচ্ছে অ্যাডোনিস কাল প্রপোজ করবে, অন্তত শ্লীলতার তাই ধারণা। শ্লীলতা বলেছিল, নইলে অমন করে আমায় দেখা করতে বলবে কেন বল। ওরা চাঁদপাল ঘাট থেকে ফেরি স্টিমার করে ওই দিকে বেড়াতে যাবে। রোববার, অনেকখানি সময় পাবে ওরা। কালকের সমস্ত ঘটনা শুনতে হবে শ্লীলতার মুখে। শেখর ঘর থেকে ডাকলে, সুরুচি, আমার কলমটা দেখেছ? সুরুচি ঘরে এলো, বললে, কলম পাচ্ছ না? সকালবেলাতে এখানেই ছিল, আর এখন যে কোথায় গেল? এই বলে শেখর সুটকেসটার ভেতর খুঁজতে লাগলো। ওই দিক থেকে সুরুচি বলে উঠল, এই তো সামনেই পড়ে রয়েছে, চোখের সামনে, অথচ। কলমটা নিয়ে শেখর বললে, তোমার বিয়ে হয়ে গেলে কে যে আমার কাজগুলো গুছিয়ে দেবে কে জানে। গুছিয়ে দেবার জন্য লোক আনবে, সুরুচি বললে। শেখর কি যেন বলতে যাচ্ছিল, সুরুচি তার আগেই বললে, আমি চললাম, আমার কলেজে দেরি হয়ে যাবে। আজ আবার কলেজে যাবে নাকি? 4টের সময় কারা আসবে শোনোনি? তার আগেই চলে আসবো কলেজ থেকে। এই বলে সুরুচি নিজের ঘরে চলে গেল। জামা কাপড় বদলে নিয়ে শেখর নিজের কাজেই বেরোচ্ছিল। মৃন্ময়ী ওই ঘর থেকে ডাকলেন, শেখর, এই ঘরে একবার শোনো। শেখর যেতেই মৃন্ময়ী মাথার ওপর ঘোমটাটা টেনে দিলেন, বললেন, দেখো তো কোন কাপড়টা পরলে সুরুচিকে মানাবে। বাক্স খুলে মৃন্ময়ী এক গাদা কাপড় বার করে সামনে রেখেছেন। মৃন্ময়ী বোধহয় কোনো পুরুষের চোখ দিয়ে দেখতে চাইছিলেন সুরুচিকে, তাই শেখরের মতামত নেওয়া। একটা একটা করে শেখর উল্টে পাল্টে কাপড়গুলো দেখলে। প্রত্যেকটা কাপড়ের সঙ্গে বিলিয়ে আলাদা আলাদা ব্লাউজ রয়েছে। শেখর একটা শাড়ি পছন্দ করে বললে, এইটে পরতে দেবে সুরুচিকে, এই রংটাই ওকে মানাবে কাকিমা। শেখর আবার বললে, ওর হাতের কাজগুলো জোগাড় করে রেখো কাকিমা, হঠাৎ দেখতে চাইলে তখন। সমস্তটাই ঠিক করে রাখলেন মৃন্ময়ী। জানালার পর্দা, টেবিল ক্লথ, সুরুচির হাতের তৈরি সব কাজের নমুনা। স্কুলের প্রাইজ বা বইগুলো বার করে রাখলেন। সদানন্দবাবুকে সকাল সকাল আসতে বলে দিলেন মৃন্ময়ী। 4টে থেকে 5টের মধ্যে তারা আসার কথা। স্কুল থেকে আধ রোজের ছুটি নেবেন তিনি। দুপুরবেলা ঠিক সময়ে বাড়ি এসে পৌঁছলেন সদানন্দবাবু। শেখরও ফিরে এলো বাড়িতে, কিন্তু সুরুচির দেখা নেই। মুশকিলে পড়লেন মৃন্ময়ী, বললেন, কে জানে ভগবান মুখ রাখবেন কি না। 4টে বাজার সঙ্গে সঙ্গে ঈশ্বর ঘটক আর মিত্তির মশাই এসে হাজির। সদানন্দবাবু শেখরকে নিয়ে এগিয়ে গেলেন, দরজা খুলে দিয়ে বসিয়ে দিলেন মিত্তির মশাইকে। বললেন, আসুন আসুন। অভ্যর্থনা করে বসিয়ে সদানন্দবাবু বললেন, ভারী কষ্ট হলো আপনাদের, ট্রাম রাস্তা থেকে হাঁটতে হয়েছে অনেকটা। তবু তো এখন ভালো দেখছেন। আমরা যখন প্রথমেই চেতলাই এলুম। মিত্তির মশাই তক্তপোষের ওপর ছড়িয়ে বসে বললেন, তা কতদিন হলো আছেন এইখানে? তা এই বাড়িতে কাটিয়ে দিলাম 14 বছর। সদানন্দবাবু বললেন, এই 14 বছর আগে কেমন করে এই বাড়িতে এসেছিলেন তিনি? তাও বললেন। তখন এই চেতলার রাত্রে শেয়াল ডাকত। এই বাড়ির পেছন দিকে 3টে কেউটে সাপের বাচ্চা বেরিয়েছিল। তখন গ্যাসের আলো ছিল না রাস্তায়, ড্রেন ছিল না। এই সময় 10 টাকা ভাড়ায় তিনি এই বাড়িটা নিয়েছিলেন। তখন এই সামনে শৈলমিত্তিরের বাড়ি আর পশ্চিমে নটবর দত্তের বাড়ি, এইরকম 2-1টা ছাড়া ছাড়া বাড়ি শুধু ছিল চারিদিকে, আর মাঝে কয়েকটা পানা পুকুর। রাত্রে এ পাড়ায় চলতে ফিরতে ভয় করতো মশায়।
গল্প বলতে বলতে মেতে উঠেছেন সদানন্দবাবু। মিত্তির মশাই বললেন, তাহলে আর দেরি করা কেন? এইবার মা লক্ষ্মীকে আনবার ব্যবস্থা করুন। সদানন্দবাবু যেন বিব্রত বোধ করলেন। কিছু করতে না পেরে পকেট থেকে শিশিটা বার করলেন, করে বাঁ হাতের তালুতে একটু জল ঢেলে মাথার মাঝখানে থাবড়াতে লাগলেন। মাথা তার যেন হঠাৎ গরম হয়ে উঠেছে। কি করবেন কিছুই যেন ভেবে ঠিক করতে পারলেন না। শেখর উঠল। উঠে ইঙ্গিতে ঈশ্বর ঘটককে ঘরের বাইরে ডেকে আনলে। গলা নিচু করে ঘটকের কানে কানে বললে, একটু বিপদ হয়ে গেছে ঘটক মশাই, সামলে নিতে হবে আপনাকে। মেয়ে এখনো কলেজ থেকে ফেরেনি। তাই নাকি? তাই এক্ষুনি আসবে তো? সে একটু গল্প স্বল্প করে কাটিয়ে দেওয়া যাবে। এক কাজ করো দেখি, চা পাঠিয়ে দাও 2 কাপ। তাই ঈশ্বর ঘটকের বুদ্ধি আছে বটে। ঈশ্বর ঘটক ঘরে গিয়ে বসল। শেখর নিঃশব্দে চায়ের ব্যবস্থা করে ভেতরেই যাচ্ছিল। হঠাৎ সবাই দেখলে রৌদ্রতপ্ত মুখে ঘামতে ঘামতে সুরুচি ঘরে ঢুকছে। হাতে এক গাদা বই, চুলগুলো এলো খোপা করে বাঁধা। কপালের সামনে আর কানের কাছে 2-1টা চুলের টুকরো উঠছে। কান আর গাল দুটো লাল হয়ে উঠেছে রোদের তাপে। ক্লান্ত ধীর পায়ে সুরুচি সদর দরজা অতিক্রম করে ভেতরের ঘরে গিয়ে ঢুকল। সদানন্দবাবু বিব্রত হয়ে উঠলেন। চেয়ে দেখলেন মিত্তির মশাই চেয়ে আছেন সুরুচির দিকে। মিত্তির মশাই বললেন, এটিকে? সদানন্দবাবু উত্তর দেবার আগে ঈশ্বর ঘটক উত্তর দিলে, আগে এটাই তো হলো আমাদের পাত্রী। এইমাত্র কলেজ থেকে এলো কি না, লেখাপড়ায় ভারী শখ। নিজে মাস্টার কি না, তাই মেয়েটিকেও মনের মতো করে গড়েছেন। সদানন্দবাবুও উৎসাহ পেয়ে গেলেন। বললেন, কাব্য, ইতিহাস, সংস্কৃত, শাস্ত্র সব কিছুই আমি নিজে শিখিয়েছি। ঈশ্বর ঘটক বললেন, আর কি চমৎকার রান্না! এই বাড়িতে মায়ের অসুখ বিসুখ হলে তো ওই মেয়ে একা হাতে সারা সংসার চালায়। তারপর হাতে সেলাই ফোড়ায়, টেবিল ক্লথ। চেয়ে দেখুন না, ওইটে তো ওরই করা। আর তাছাড়া কাব্য আবৃত্তি। আর আপনার সেই ওই ভুবন মনোমোহিনীটা আজ মিত্তির মশাইকে শুনিয়ে দেবেন কিন্তু। বুঝলেন মিত্তির মশাই? যে শুনেছে তার চোখ দিয়ে জল পড়িয়ে ছেড়েছে। সদানন্দবাবু বিনীত দৃষ্টিতে চেয়ে রইলেন মিত্তির মশাইয়ের দিকে। ঈশ্বর ঘটক বললেন, তাহলে একবার মা লক্ষ্মীকে আনবার ব্যবস্থা। সদানন্দবাবু উঠলেন, বললেন, এক্ষুনি আনছি। মিত্তির মশাইও ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, না না, আর দেখতে হবে না। এই তো সামনেই দেখলাম, আর কষ্ট দিতে হবে না। তা কি করে হয়? সদানন্দবাবু প্রতিবাদ করলেন, কষ্ট কিসের, এক্ষুনি নিয়ে আসছি সঙ্গে করে। কিন্তু সদানন্দবাবুর প্রতিবাদ মিত্তির মশাই শুনলেন না। কিছুতেই আর কষ্ট দেওয়া চলবে না। স্বাভাবিকভাবে দেখাটাই হলো আসল দেখা। সাজগোজ করিয়ে পাউডার স্নো ক্রিম মাখিয়ে কি আর সত্যকার পরিচয় পাওয়া যায়? এটাই তো বেশ। না সদানন্দবাবু, সে আর কিছুতেই হবে না। এই বলে সদানন্দবাবু হাত ধরে ফেললেন মিত্তির মশাই। মনটা খুঁতখুত করতে লাগলো সদানন্দবাবুর। মৃন্ময়ী আর গিরিবালা ভেতরের দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনছিলেন। সদানন্দবাবু ভেতরে ঢুকতেই ছেঁকে ধরলেন। মৃন্ময়ী বললেন, তাই কি কখনো হয় নাকি? না না, তুমি বলো ভদ্রলোককে, এত দূর থেকে এলেন, মেয়ে না দেখিয়ে কি আমরা ছাড়তে পারি? উনি যে বললেন দেখেছেন, সামনে দিয়েই তো সুরুচি এলো, ওইতেই নাকি ওনার দেখা হয়ে গেছে। হঠাৎই শেখর ঘরে ঢুকল, বললে, কাকাবাবু, আপনাকে ডাকছেন ওরা। সদানন্দবাবু এক দৌড়ে বাইরে এসেছেন। মিত্তির মশাইয়ের হাত দুটো ধরে বললেন, আপনি অপরাধ নেবেন না মিত্তির মশাই, একটু মিষ্টিমুখ করে যেতেই হবে। কিন্তু মিত্তির মশাইয়ের গোঁ কম নয়, কিছুতেই তিনি খাবেন না। বললেন, সে কুটুম্বিতে হোক, তখন কত খাওয়াতে পারেন দেখবক্ষণ। মিত্তির মশাই উঠলেন, বললেন, সে গিয়ে খবর দেব। ঈশ্বর ঘটকও ক্ষুণ্ণ মনে উঠল, ইঙ্গিতে জানিয়ে দিল, কিচ্ছু ভাবনা নেই, আমি যাচ্ছি মিত্তির মশাইয়ের সঙ্গে সঙ্গে। দরজা বন্ধ করতে মৃন্ময়ী আর গিরিবালা ঘরে ঢুকলেন পেছনের দরজা দিয়ে।
সদানন্দবাবু যেন হতভম্ব হয়ে গেছেন। শেখরের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কি বুঝলে শেখর? মিন্ময়ীও শেখরের মুখের দিকে সাগ্রহে চাইলেন। এত আয়োজন, এত তোড়জোড়, সবই ব্যর্থ হলো নাকি? এ কী ধরনের মেয়ে দেখা? হাতের কাজ দেখানো হলো না, জলযোগ করানো হলো না, নিয়মত সেজেগুজে মেয়েকে প্রশ্ন করে বোবা কালা কিনা জানা হলো না। এ আবার কী রকমের মেয়ে দেখতে আসা? শেখর বললে, আমার তো মনে হচ্ছে পছন্দ হয়ে গেছে যেন। মিন্ময়ী যেন বিশ্বাসই করতে ইচ্ছে হয় না। সুরুচি অবশ্য দেখতে সুশ্রী, কিন্তু বিয়ের মতো ব্যাপার এত সহজে পছন্দ অপছন্দ হওয়া কি সম্ভব? গিরিবালা বললেন, সবই ভগবানের ইচ্ছে। বউবাজার থেকে চেতলা 1 ঘন্টার রাস্তা। কাঁধে চাদরটা বাগিয়ে ট্রামে উঠে বসলেন সদানন্দবাবু। মনটা বড় অপ্রসন্ন হয়েছে তার। পকেট থেকে নোটের খাতাখানা একবার বার করলেন, কিন্তু লিখতে মন আসে না। কদিন থেকে মিন্ময়ী তাকে তাগাদা দিয়ে দিয়ে আজ বউবাজারে পাঠিয়েছেন, কিন্তু না এলেই যেন ভালো হতো। সেকেন্ড ক্লাস ট্রামে বিশেষ ভিড় নেই। এক দৃষ্টে বাইরের দিকে চেয়ে দেখলেন তিনি। রবিবার। রাস্তার ধারে গ্যাস পোস্টগুলো দ্রুত গতিতে পেছনে চলে যাচ্ছে। হঠাৎই তার মনে হলো, বউবাজার থেকে চেতলা পর্যন্ত কতগুলো গ্যাস পোস্ট আছে কে জানে। তিনি গুনতে লাগলেন। যদি জোড় সংখ্যা হয় তাহলে সুরুচির বিয়ে এই মাসের মধ্যেই হবে। মাসের আর 15 দিন বাকি। আর যদি বিজোড় হয় তাহলে হবে না। সুরুচির বিয়ের জন্য তাড়া সদানন্দবাবুর বেশি নেই। সুরুচির নিজেরও কোনো তাড়া নেই, যত তাড়া ওই মৃন্ময়ীর। সন্ধেবেলা সভাটা খুব ভালো লাগে সদানন্দবাবুর। শেখর খুব বুদ্ধিমান। শেখরের সঙ্গে কথা বলে আনন্দ আছে। সব বোঝে শেখর। ইতিহাস থেকে শুরু করে রাজনীতি, শাস্ত্র, বেদ, বেদান্ত সব বোঝে। সুরুচির বিয়ে হওয়ার পর সভা কি আর থাকবে? 21টা পোস্ট গুনবার পর হঠাৎ ট্রামটা মাঝপথে থেমে গেল। ধাক্কা খেয়ে সদানন্দবাবুর সঙ্গে সামনের সিটে আঘাত লাগল। বেশি লাগেনি তাই রক্ষে, কিন্তু পোস্ট গোনা আর হলো না। সদানন্দবাবু পকেট থেকে শিশিটা বার করে মাথার ব্রহ্মতালুতে বার 2 জল থাবড়ে নিলেন। মাথাটা আজকাল ঘন ঘন গরম হয়ে যায়। তারপর আবার পকেট থেকে নোট খাতাখানা বার করলেন। র্যাপিড রিডিংয়ের সেই বইটা এখনো শেষ হয়নি। মন দিয়ে লিখতে লাগলেন তিনি। হঠাৎই ধর্মতলার কাছে আসতেই একটা চিৎকারে তার লেখাই বাধা পড়ল। বাইরের দিকে চেয়ে দেখলেন, হকারেরা চিৎকার করে খবরের কাগজ নিয়ে ছুটোছুটি করছে। ট্রামের 2-1 জন লোক পয়সা বাড়িয়ে দিল বাইরের দিকে। 4-5 জন হকার দৌড়ে এলো জানালার কাছে, চিৎকার করছে, লড়াই শুরু হো গিয়া, ভারী লড়াই বাঁধল, জবর যুদ্ধ হলো। সদানন্দবাবু 1 আনা পয়সা বার করলেন। 4 আনা, 4 আনা। 4 আনায় দিতে হলো সদানন্দবাবুকে। বেটারা জো পেয়েছে। 1 আনার কাগজ 4 আনায় বিক্রি হচ্ছে। তা হোক, তাহলে যুদ্ধ শেষ পর্যন্ত সত্যি সত্যি বাঁধল। সুভাষ বোসের কথাটাই সত্যি হলো। সদানন্দবাবু পড়তে লাগলেন। জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছে। এরোপ্লেন, সাজোয়া গাড়ি, মেশিন গান আর লক্ষ লক্ষ সৈন্য ঝাঁপিয়ে পড়ছে পোল্যান্ডের ওপর। ওয়ারশর পতন অনিবার্য। আর ওদিকে পার্লামেন্টের বিশেষ বৈঠক বসেছে। চেম্বারলেন এইবার কি করবেন কে জানে। আর বুঝি ঠেকিয়ে রাখা গেল না হিটলারকে। সামনের ভদ্রলোক সদানন্দবাবুর দিকে চেয়ে বললেন, এইবার ব্রিটিশদের দুর্দশা চরম মশায়। পাশ থেকে আরেকজন বললে, হিটলার কাঁচা ছেলে নয় মশায়, সেইবারের অপমান সুদে আসলে আদায় করে নেবে, দেখবেন। তারপর ট্রাম শুদ্ধ লোকের আলোচনা শুরু হলো। উত্তেজনায় তর্ক গরম হয়ে উঠল আবহাওয়া। সদানন্দবাবু কিন্তু হতভম্ব হয়ে গেছেন। হঠাৎই নিজের কর্তব্য কি বুঝে উঠতে পারলেন না। একদিন অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। সরকারি চাকরি ছেড়েছিলেন, জেল খেটেছিলেন। সে এক কথা, কিন্তু আজ আবার কি করবেন? কোন পথটা বেছে নেবেন? কে বলে দেবে? সুরেন বাড়ুজ্যের সময়ে উত্তেজনা দেখেছেন,
বিপিন পালের বক্তৃতা শুনেছেন। সে কি জ্বালাময়ী বক্তৃতা! তারপর গান্ধীজির অসহযোগ আন্দোলন, লবণায়ন ভঙ্গ, ডান্ডি মার্চ, কাঁথির সত্যাগ্রহ আন্দোলনে তারই হাতের ওপর লাঠির আঘাত পড়েছিল। সেসব কি দিনই না গেছে। তারপর কত দিন ওইসব ছেড়ে দিয়েছেন। এই মাস্টারি, এই নোটবুক লেখা, অবশ্য এই পেশা তিনি বাধ্য হয়েই গ্রহণ করেছেন। সারা জীবন শুধু দেশ দেশ করেই কাটল তার। এক পয়সাও তার জমল না। হঠাৎ যদি তিনি কয়েকদিন অসুস্থ হয়ে পড়েন তো বাড়ির লোকেরা উপোস করবে। একটিমাত্র মেয়ে, তার আবার বিয়ে দেওয়া। ছেলে থাকলে আজ আর তাকে সংসারের ভাবনা ভাবতে হতো না। তার এই বয়সে এই অবস্থার মধ্যে যুদ্ধ বাঁধল। সদানন্দবাবুর মনে হলো তার জীবনে এই যুদ্ধ যেন একটা উপদ্রব। গত যুদ্ধের কথাও মনে আছে তার। চালের দাম উঠেছিল 12 টাকা। এবারেও নিশ্চয়ই ওই দামই উঠবে। আর তাছাড়া এবার নাকি আরও ভীষণ যুদ্ধ হবে। জার্মানি ডেথ রে আবিষ্কার করেছে। সেই আগুন লাগলে সব জ্বলে ছাই হয়ে যাবে। তারপর এরোপ্লেন, কত রকমের এরোপ্লেন বেরিয়েছে। মাথার ওপর থেকে বোমা ফেলবে আর সব ধ্বংস হয়ে যাবে শহরকে শহর। এই কলকাতা শহর, এই ট্রাম গাড়ি, টাওয়ার হাউস, ধর্মতলার এই দোকানগুলো কিছুই আর আস্ত থাকবে না। ভাবলেও কেমন যেন আতঙ্ক হয়, অবাক লাগে। যদি বোমা পড়ে লোক কি করে বাঁচবে কে জানে। ট্রাম বদলে আবার আলিপুরে ট্রামে উঠলেন। সমস্ত লোকের মুখে ওই এক কথা, এক আলোচনা। সবাই এক একখানা করে খবরের কাগজ কিনেছে। অফিস ফেরতা বাবুর দল। জল্পনা কল্পনার আর অবধি নাই। কিছু চাল এই সময় কিনে রাখা ভালো। এখন কিনলে সস্তা দরে পাওয়া যাবে। হিটলার এবার তৈরি হয়েই নেমেছে, কাইজারের মতো গোয়ার নয়। ভেবে চিনতে চারিদিকে আটঘাট বেঁধে সে নেমেছে। আর তাছাড়া মুসলিনি আছে সঙ্গে। একার আমি রক্ষে নেই, সুগ্রীব দোষর। আর এইবারকার যুদ্ধ তো আগের বারের মতো নয়, 4 বছরের মধ্যে থেমে যাবে। এইবার বছর 10 তো বেকসুর চলবে। এক একজন কথা বলে আর ট্রাম শুধু লোক সেই কথা মন দিয়ে শোনে। সদানন্দবাবু মন দিয়ে শুনতে লাগলেন। যা শুনলেন তা যদি সত্যি হয় তাহলে ভয় হওয়ারই কথা। কিন্তু আশ্চর্য, অন্যান্য লোকগুলো এমনভাবে কথা বলছে যেন তাদের দূরে দাঁড়িয়ে মজা দেখবার পালা। ট্রাম থেকে নেমে চেতলার হাট পেরিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে এলেন বাড়িতে। শেখর এলে আলোচনাটা ভালো জমবে। বাড়িতে ঢুকেই সদানন্দবাবু বললেন, শেখর এসেছে নাকি? মিন্ময়ী রান্না ফেলে ছুটে এলেন। সদানন্দবাবু মিন্ময়ীকে বললেন, খবরটা শুনেছ? মিন্ময়ীর মনে হলো মিত্তির মশাই তাহলে হয়তোবা রাজি হয়ে গেছেন। বললেন, পছন্দ হয়েছে? সদানন্দবাবু সে কথায় কানে না দিয়ে বললেন, যুদ্ধ বেঁধে গেল, শুনেছ? মিন্ময়ী যেন আকাশ থেকে পড়লেন। বউবাজারে তিনি পাঠালেন মেয়ের বিয়ের খোঁজ নিতে। সেই খবর চুলোই গেল। যুদ্ধের খবরটাই হলো বড়। বললেন, রাখো তো তোমার যুদ্ধ, মিত্তির মশাইয়ের সঙ্গে দেখা হলো? এতক্ষণে যেন সদানন্দবাবু তার স্বাভাবিক সত্তায় ফিরে এলেন। দেখা তো হলো, কিন্তু সে এক কাণ্ড হয়ে গেছে ওদিকে। মিন্ময়ী অবাক হয়ে গেলেন। কি কাণ্ড? সদানন্দবাবু নিচু গলায় বললেন, সুরুচি কোথায়? ও ঘরে পড়ছে। সদানন্দবাবু বললেন, আমার তো বিশ্বাসই হয় না। গিয়ে দেখি মিত্তির মশাই রেগে একেবারে। তার রাগবারই তো কথা। তারপর সবিস্তারে সমস্ত ঘটনাটা বললেন সদানন্দবাবু। মিত্তির মশাই ঈশ্বর ঘটকের অসুখ হওয়াতে বড় ছেলেকে বুঝি পাঠিয়েছিলেন সদানন্দবাবুর বাড়িতে। তা সুরুচি নাকি তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সদানন্দবাবুর তো বিশ্বাসই হয় না। সদানন্দবাবুও বলে এসেছেন, তা ছেলের বিয়ে দেবার যদি ইচ্ছে না থাকে সে আলাদা কথা, কিন্তু একজন মেয়ের নামে বদনাম দেয়া কেন? সুরুচিকে কি আর সদানন্দবাবু চেনেন না বাপ হয়ে? সুরুচির মতো মেয়ে কি কখনো এমন কাজ করতে পারে? হয়তোবা আরও কারোর বাড়ি ভুল করে গিয়েছিল, সেটাও তো অসম্ভব নয়।
আর সেখানে কারা কি বলেছে, শেষকালে বদনাম হলো সুরুচির। মিন্ময়ী খানিক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, সুরুচি সবই পারে, ও আশ্চর্যের কিছু নয়। তারপর খানিক থেমে আবার বললেন, তোমাদের মতেই চলে, তোমাদেরই কথা শোনে। আমি তো কেউ নই, আমার কি, যা খুশি করুক। সদানন্দবাবু বললেন, তা ঘরেই তো রয়েছে, জিজ্ঞেস করো না ওকে সত্যি না মিথ্যে। জিজ্ঞেস করতে হয় তুমি করো। ছেলে যদি পছন্দ না হয়ে থাকে তো বললেই হতো আমাদের, আমরা তো তোর ভালোই চাই। তুমি তো জোর করে লেখাপড়া শেখালে, ও তো বাড়িতেই পড়তে চেয়েছিল। সদানন্দবাবু যে কী করবেন ভেবেই পেলেন না। এত শিক্ষা দীক্ষা সব কিছুই ভুল নাকি? কিংবা হয়তো সুরুচি ঠিক করেছে। যেখানে রয়েছে অনিচ্ছা, সেখানে জোর করে বেঁধে দিলেই কি আর সুফল হয়? বয়স হয়েছে, নিজস্ব একটা মতামত বলে তো জিনিস হয়েছে। এ তো আর আগেকার মতন গৌরীদার নয়। সদানন্দবাবু বললেন, আচ্ছা দাঁড়াও, আমি ওকে জিজ্ঞেস করছি। এই বলে সুরুচির ঘরে গিয়ে ঢুকলেন। সময়টা 1941 সালের ডিসেম্বর মাসের শেষাশেষি। প্রচণ্ড শীত পড়েছে। বউবাজারের একটা গলি থেকে শেখর বেরোলো। বেরিয়ে রাস্তায় পা দিয়ে আবার ফিরল। খবরের কাগজখানা ফেলে এসেছে অফিসে। চারিদিকে সন্ধে ঘনিয়ে এসেছে। পাশের বাড়িতে উনুনের কোথাও আগুন দেয়া হয়েছে। ধোঁয়ায় ধোঁয়া। চোখ দুটো শেখর বুঝলে। চেনা পথ, চোখ বুঝেও যাওয়া যায়, তবুও সংকীর্ণ আঁকাবাঁকা গলি। গলির শেষ প্রান্তে একটা ঘরের দরজা গিয়ে শেখর ধাক্কা দিলে। দরজা ভেতর থেকে বন্ধ। আলোয়ানটা গায়ে ভালো করে জড়িয়ে নিলে। আজ যেন একটু বেশি করে শীত পড়েছে। সাংকেতিক কয়েকটি টোকা দেবার পর দরজাটা খুলল। দরজা খুলে দিলে তৃপ্তি। বললে, এ কি, আবার ফিরলেন যে? ঘরের ওই কোণে বিলাস, বসন্ত আর সুধীরদা বসে আছে। তারা তখনও আলোচনা করছে। শেখর বললে, খবরের কাগজখানা ফেলে গেছি, দাও তো তৃপ্তি। সাদা সেমিজের ওপর আট পৌড়ে শাড়ি পরা রোগা মেয়েটি। এককালে নাকি বছর 5 আগে টিবি হয়েছিল। তবুও ক্লান্ত শরীরকে টেনে নিয়ে চলেছে মেয়েটি, কেবল তার অদ্ভুত মনোবল আর অপরিমেয় উচ্ছ্বাসা নিয়ে। শেখর তৃপ্তির দিকে চেয়ে দেখলে। ওদিক থেকে সুধীরদা হাতছানি দিয়ে ডাকলে। শেখর এগিয়ে গেল। সুধীরদা বললে, একটা কথা তোকে বলতে ভুল হয়ে গেছে শেখর। কতগুলো পোস্টার করতে দিয়েছি ভারতী প্রেসে। যাবার পথে একবার তাগাদা দিয়ে যাস, জরুরি দরকার। 26শে জানুয়ারিতে দেওয়ালে লাগাতে হবে। বলবি 7 দিনের মধ্যেই চাই। তৃপ্তি এসে কাগজটা হাতে দিল শেখরের। শেখর চলেই আসছিল। সুধীরদা বললে, আরেকটা কথা। শেখর ফিরে দাঁড়ালো। সুধীরদা বললে, কাল একটু সকাল সকাল আসবি, ওয়াকিং কমিটির মিটিং ডেকেছি কালকে। আর দেরি করলে চলবে না। জাপান যুদ্ধের নামবার পর থেকেই যুদ্ধটা নতুন পথে মোড় ঘুরল। আমাদের কর্মপন্থাও এবার বদলাতে হবে। প্রীতম সিং খবর এনেছে সুভাষবাবু নাকি এখন জার্মানিতে আজাদ হিন্দ দল গড়ছেন। সে সম্বন্ধেও আলোচনা হবে। তৃপ্তিও কথাগুলো শুনছিল। বললে, লতিকা দিদেরও খবর দিয়েছি, আর সুধাংশুদাকেও সঙ্গে করে আসতে বলেছি। শেখর কথা দিয়ে বাইরে এলো। তৃপ্তি এসে পেছনের দরজা বন্ধ করে দিলে। বাইরে তখন ব্ল্যাক আউটের রাত। হঠাৎ আলো থেকে বেরিয়ে এসে সবই যেন ঝাপসা লাগে। রাস্তার মোড়ে এসে শেখর দাঁড়ালো। কলিকাতার আবহাওয়া বড়ই অস্বাভাবিক। এমন আবহাওয়া এর আগে সে কখনোই দেখেনি। পার্ল হারবারের যেদিন পতন হলো সেদিন থেকেই থমথম করছে আবহাওয়া। অলস তর্ক আর না, এইবার কাজ করবার সময় এসেছে। যুদ্ধ যেন এক অতর্কিত মুহূর্তে একেবারে ঘরের দরজায় এসে পৌঁছেছে। রাস্তার বাতিগুলো এতদিন ছিল অর্ধাবৃত, এইবার পূর্ণ আবৃত করা হচ্ছে। বিপদ ঘনিয়ে এসেছে। শেখর ট্রামে উঠে বসল। অনেক অনেক দূরে এখন এই অন্ধকারে পাহাড়ের চূড়োর ওপর থেকে কামান দাগছে গোলন্দাজ সৈন্য। বিদীর্ণ হচ্ছে সেল। ব্লিথ সক্রিক হচ্ছে লন্ডনের ওপর।
হেইনকেলার সুপার ফোর্ট্রেস বম্বার আর ফাইটার। তীব্র কর্ণভেদিকারী শব্দ করে বোমা এসে পড়ছে এআরপির সেন্টারের মাথায়। ইউরোপ আর টিকবে না। ফ্রান্স গেছে, গ্রিস, রোমানিয়া, হাঙ্গারি, একে একে সব যাবে। এটাই তো সুযোগ। এদিকে পার্ল হারবার, সিঙ্গাপুর, ভিক্টোরিয়া, তারপর বর্মা, রেঙ্গুন, আর সবশেষে ভারতবর্ষ। সুধীরদা সেদিন তাদের গোপন সভায় বলেছে, এটাই আমাদের সুযোগ। সুভাষবাবু ওইদিকে বাইরে গিয়ে আজাদ হিন্দ দল গড়ছেন। এই সময়ে দলে দলে ব্রিটিশ আর্মিতে ঢুকতে হবে। তারপর এদিক থেকে যারা ফ্রন্টে যাবে, এলোপ্লেন নিয়ে উড়ে বোমা ফেলতে যাবে। তারা ফ্রন্ট পেরিয়ে জাপানি দলে গিয়ে যোগ দেবে আর ফিরবে না। শরীরের সমস্ত রক্ত গরম হয়ে ওঠে শেখরের। ময়দানের ট্রাম রাস্তাটা বন্ধ করে দিয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে অন্ধকারে দেখা যায় সারি সারি তাঁবু পড়েছে। এই কদিন আগেও এখানে খোলা মাঠ পড়েছিল। হাজার হাজার কন্ট্রাক্টর লাগিয়ে দিন রাত কাজ চলেছে। এরোপ্লেন রয়েছে গোটা কতক। লালমুখ সব সৈন্য ওইখানেই আছে। অন্ধকারে এখন তাদের দেখা যায় না। প্রচণ্ড শীত। আলোয়ানটা ভালো করে গায়ে জড়িয়ে নিল শেখর। কালই মিটিং আছে। তারপর যদি সুধীরদার প্রস্তাব মতো কাজ হয়, তখন শেখর আগেই ঝাঁপিয়ে পড়বে। এই তো এখানেই হেস্টিংস, এখানেই তো হয়েছে রিক্রুটিং সেন্টার। একদিন এখানে এসেই নাম লিখিয়ে যাবে শেখর। আর শুধু শেখরই নয়, বসন্ত, বিলাস, সুধীরদা। তারপর একদিন তাদের ফ্রন্টে পাঠাবে। মেশিনগান, ট্যাঙ্ক, রাইফেল আর মিলিটারি লরি নিয়ে পৌঁছবে তারা বর্মায় নয়তো আফ্রিকায়। তারপর একদিন ডাক আসবে সামনে এগিয়ে যাবার। মাঠ, জঙ্গল, নদী, সমুদ্র পেরিয়ে পিঠের ওপর রেশন আর হাতে রাইফেল নিয়ে সামনে চলবে শেখর। রাত্রির অন্ধকারে ক্যাম্পের দরজা খুলে ডিউটি দিতে বেরোবে একদিন। পায়ে থাকবে মিলিটারি বুট, গায়ে গরম ওভারকোট। রাত্রির অন্ধকারের আচ্ছাদনে ব্রিটিশের সীমারেখা পেরিয়ে চলে যাবে অনেক দূরে। সেইখানে গিয়ে হাত তুলে দাঁড়াবে জাপানিদের সামনে, বলবে, আমরা ব্রিটিশের আর্মির লোক নয়, আমরা ভারতবাসী। আমরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা বাইরে থেকে আক্রমণ করব ভারতবর্ষ। আমরা স্বাধীন করব ভারতবর্ষ। বলবো, আমাদের সুভাষ বোস কোথায়? তিনিই আমাদের নেতা। আমরা তোমাদের দলে এসেছি নিজেদের দেশ স্বাধীন করব বলে। মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন উড়ছে গো গো শব্দ করে। ট্রামের আওয়াজকে অতিক্রম করে কানে আসছে। যদি সুযোগ পায়, এই পাইলট সে একদিন হবে। আকাশচারীর অপার স্বাধীনতা। ধরাবাঁধা রাস্তার আইন কানুন জানতে হয় না। ট্রাফিক পুলিশের হাত তোলার অধ্যত্ত নেই সেখানে। নির্বিবাদে পৌঁছবে তার গন্তব্যস্থানে। তারপর একদিন হাতের হাতিয়ার উল্টে ধরবে, দল বেঁধে হুড়মুড় করে ঢুকে পড়বে এই দেশে বিজয়ীর বেশে। গোপালনগরের মোড়ে এসে ট্রামটা থামল। এইখানেই নামতে হবে তাকে। ট্রাম থেকে সে নেমে পড়ল। কে? শেখরদা? ব্ল্যাক আউটের রাতেও চিনতে পেরেছে নির্মল। আলোয়ান মুড়ি দেওয়া নির্মল এগিয়ে এলো সামনে, বললে, বাড়ির দিকে যাচ্ছ তো? চলো। চলতে চলতে নির্মল বললে, বার্লিন থেকে নাকি সুভাষ বোস রেডিওতে লেকচার দিচ্ছেন, শুনেছ? শেখর বললে, তাই তো শুনছি, সবাই বলছে। নির্মল বললে, কিন্তু বার্লিন আমাদের স্বাধীনতা দেবে বলে তুমি বিশ্বাস করো? শেখর রেগে গেল, বললে, স্বাধীনতা কি হাতের মোয়া নাকি, যে একজন হাত তুলে এনে ফেলে দেবে? স্বাধীনতা পাবার জিনিস, চেষ্টা করে কষ্ট করে পেতে হয়। কিন্তু জার্মানি বা জাপানকে যদি ডেকে আনি, তাহলে ব্রিটিশরা কি দোষ করলে? শেখর নির্মলের দিকে চোখ তুলে বললে, ঠিক কথা, সেজন্যই তো আমি তোমাদের রাখি সংঘ থেকে বিদায় নিয়েছি। সেখানেই আমার সঙ্গে তোমাদের কারোর মতে মিলল না। আমরা জাপানকেও রুখতে চাই, ব্রিটিশকেও রুখতে চাই। দেখো ভাই, আমাদের কাজ আমাদেরই করতে দাও। তোমরা যদি কিছু না পারো, তাহলে চুপ করে বসে বসে খবরের কাগজ পড়ো, কিন্তু আমাদের বাধা দিও না। বোঝা গেল শেখর রেগে উঠেছে। বললে,
এতদিন সুভাষ বোসকে তোমরা দেখে আসছো। লোকটা জীবন দিলে দেশের জন্য, 1 মিনিটও দেশের কথা ছাড়া ভাবলে না। তাকেই বা তোমরা কোন আক্কেলে সন্দেহ করে 5th কলাম বলো? সেদিন কাগজে দেখলাম সেন্ট্রাল অ্যাসেম্বলিতে এক মেম্বার প্রশ্ন করেছে ভোটের সময় সুভাষ বোস বিদেশ থেকে অর্থ সাহায্য পেয়েছিলেন কিনা। গলির মোড়ে এসে শেখর বললে, মতে তোমাদের সঙ্গে আমাদের মিলবে না, কিন্তু দোহাই তোমাদের, পেছন থেকে ছুরি মেরো না তোমরা। সবজি বাগানের গলির মধ্যে ঢুকে শেখর বাঁচল। বড় রাস্তা থেকে গলিটা আরও অন্ধকার। কয়েকটা পানা পুকুর আর গাছপালাই জায়গাটাকে আরও ঠান্ডা করে রেখেছে। তখন অনেক রাত হয়ে গেছে। এখন বোধহয় সবাই ঘুমিয়ে পড়েছে। তার ভাত নিশ্চয়ই ঢাকা আছে। গত কদিন থেকে সময় মতো বাড়ি আসতে পারছে না, অনেক কাজের চাপ পড়েছে। খাওয়া দাওয়া সেরে যখন শোবার ব্যবস্থা করছে, হঠাৎ পেছনে যেন কার পায়ের আওয়াজ হলো। পেছন ফিরে শেখর দেখলে সুরুচি। বললে, এ কি, এখনো ঘুমাওনি? সুরুচির চোখ মুখ দেখে বোঝা গেল সুরুচির যেন খুব ভয় পেয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মুখে সুরুচি এসে বসল শেখরের খাটের ওপর, যেন আর দাঁড়াতেই পারছে না 2 পায়ের ওপর ভর করে। শেখর 2 হাত দিয়ে সুরুচিকে ধরলে, বললে, কি হয়েছে বলো তো তোমার? আলোটা নিভিয়ে দাও, বলছি। শেখর আলোর সুইচটা উঠে নিভিয়ে দিল। ঘর অন্ধকার, বিশ্ব ব্রহ্মাণ্ডও অন্ধকার। শেখর আলো নিভিয়ে দিয়ে এসে সুরুচির পাশে বসল। বসে একটা হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলে, বললে, কি হয়েছে এইবার বলো। যেন আলোতে বলতে লজ্জা হচ্ছিল এতক্ষণ। আলো নিভতেই সুরুচির অনেকটা সংকোচ কেটে গেল। মুখ নিচু করে সুরুচি বললে, সন্দেহ হচ্ছে সর্বনাশ হয়েছে। কে জানতো একদিন মানুষের শুভ ইচ্ছা, ভালোবাসা সমস্ত কিছুকে পদদলিত করে তার এই স্থূল দেহ তাকে প্রবঞ্চনা করবে? কে জানতো একটি মুহূর্তের মোহ, একটি গোপন ফুলের ইতিহাস তাকে একদিন প্রাসাদ শেখর থেকে উচ্চকণ্ঠে ঘোষণা করতে হবে? এই সংসারের রীতিই হয়তো এই। বলতে বলতে সুরুচি উত্তেজিত হয়ে উঠল। শেখর সুরুচির মাথাটা নিজের কাঁধের ওপর টেনে নিয়ে বললে, এর সমস্ত দায়িত্ব তো আমার, তুমি অত ভাবছ কেন? সেই অন্ধকার রাত্রের আবরণে আচ্ছন্ন হয়ে যত সহজে কথাটা বললে শেখর, বিষয়টা কি সত্যি তত সহজ? সেইভাবে বসে বসেই শেখর ভাবতে লাগল। দায়িত্ববোধ বড় অদ্ভুত জিনিস। প্রথমে সহজ রূপেই আসে, কিন্তু তার ভার বওয়া ভারী কঠিন হয়। কোথায় বিশ্বগ্রাসী সংগ্রাম শুরু হয়েছে, তার জের চলছে বহু দূর দূরান্তের নগণ্য গ্রাম সীমা পেরিয়ে অখ্যাত জনপদ পর্যন্ত। আর এইখানে এই অর্ধরাত্রির প্রান্তসীমায় নিভৃত অন্ধকার কক্ষের ভেতর যে দায়িত্বভার সে গ্রহণ করলে, তার জের কতদূর সুদূর প্রসারী তা এখন এই মুহূর্তে কে বলতে পারে? কোথায় রইল তার অভ্রভেদী আকাঙ্ক্ষা, দুর্বার দুস্তর পথে নক্ষত্রমণ্ডলচারীর মতো উত্তুঙ্গ আশা? আর কোথায় এই গৃহকপতিকে নিয়ে তীর্থবাস? তবু তার সমস্ত আশা আকাঙ্ক্ষার এমন অপ্রত্যাশিত পরিসমাপ্তি হবে এ কথা যদি 1 ঘন্টা আগেও সে জানতে পারত, জানলে এমন আকস্মিকভাবে অভিভূত হতো না। পারিপার্শ্বিকের পরিপ্রেক্ষিতে বিচার বিবেচনা করে কথা বলতে পারত। অঙ্গীকার অস্বীকার করার কথা নয়, কিন্তু একটু নিঃশ্বাস ফেলবার সময়, একটু ছড়িয়ে ভাববার অবসর, এইটুকুই। তা হোক। আশা আর নিরাশা, বাস্তব আর কল্পনা নিয়েই তো জীবনযাত্রা। শেখর সুরুচির পিঠে হাত বুলোতে বুলোতে বললে, কিন্তু বলবার আর অবসর হলো না। সুরুচি শেখরের হাত ছাড়িয়ে অন্ধকার বারান্দায় বেরিয়ে এলো। শেখর পেছন পেছন বেরিয়ে এলো বাইরে, কিন্তু ধরতে পারা গেল না সুরুচিকে। সুরুচি নিঃশব্দ পদে নিজের ঘরে গিয়ে খিল লাগিয়ে দিয়েছে। সুরুচি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল ঠিকই, কিন্তু তার ঘুম আসে না। তার বড় ভয় করতে লাগলো। বিছানার ওপর শুয়ে এপাশ ওপাশ করতে করতে কত যে রাত হলো কে জানে।
তবুও ঘুমের সঙ্গে পরিচয় হলো না। বালিশটা জোর করে 2 হাতে জড়িয়ে বিছানার মধ্যে মুখ গুজে পড়ে রইল। ঘুম এবার আসতেই হবে। কিন্তু বদ্ধ চোখের দৃষ্টিতে কত কি অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। সাদরঙা কতগুলো বিন্দুর সমষ্টি যেন চোখের সামনে ঘুরতে ঘুরতে ওপর থেকে নিচে নামছে। তারপর সেই বিন্দুগুলো একে একে চোখের সামনের দিকে ছুটে আসতে লাগলো। ঘন্টায় 30 মাইল বেগে তারা দূর থেকে ছুটে আসছে তার চোখ লক্ষ্য করে। বিন্দুগুলো ফেটে পড়ছে তার চোখের ওপর সশব্দে। কিন্তু যন্ত্রণা হচ্ছে না সুরুচির। এমন ঘুম না আসা সুরুচির আগে কখনো হয়নি, একবার ছাড়া। পুজোর সময় শ্রীলতাদের বাড়ি গিয়ে কি একরকম শরবত খেতে দিয়েছিল ওরা। বাড়ি এসে কিছুতেই আর ঘুম হয় না। সারা রাত মনে হয়েছিল খাটটাকে যেন একবার আকাশে তুলে দিচ্ছে, আবার একবার নিচে ফেলে দিচ্ছে। সে কি রাতই যে কেটেছিল একটা। কিন্তু আজকের এই রাতটা অন্যরকম। চোখ দুটো অবিরত জ্বালা করছে। সমস্ত শরীরের অভ্যন্তরে যেন কোথাও আগুন লেগেছে। কোথায় পুঞ্জীভূত ভুলের আবর্জনা জড়ো হয়েছিল, তারই ওপর লজ্জা, ঘৃণা আর পাপের ইন্ধন দিয়ে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে। এই সময় যদি কাউকে সব বলা যেতে পারত, যদি সহানুভূতি, স্নেহ, ভালোবাসা দিয়ে কেউ শুনত তার কথা, সান্ত্বনা দিত অপার মমতা দিয়ে। কিন্তু কার কাছে যে যাবে ভেবেই পেল না সুরুচি। আজ তার মতন দুরবস্থায় কোনো মানুষের কাছে সাহায্য পাওয়া যাবে কিনা সন্দেহ। এতখানি লজ্জা, এতখানি বিষ কে আত্মসাৎ করে নেবে? খাটের নিচে কড়মড় শব্দ হচ্ছে। কিসের শব্দ কে জানে? সুরুচি বিছানা ছেড়ে উঠল, আলো জ্বালল। নিচু হয়ে দেখলে একটা বিড়াল। ইঁদুরের হাড় বিড়ালের হজম করতে বুঝি কষ্ট হয় না। সুরুচির সঙ্গে 4 চোখ এক হতেই বিড়ালটা চেবনো বন্ধ করলে। পাশের বাড়ির পোষা বিড়াল, সাদা কালো ছাপ লাগানো গায়ে, গোল গোল চোখ দুটো জলজল করছে। কি আর হবে ওকে বিরক্ত করে? সুরুচি তাই উঠে দাঁড়ালো, জানালার কাছে গিয়ে দাঁড়ালো। যেদিন সবাই জানতে পারবে, কি লজ্জা, কি ঘৃণা। তার মনে হলো এক্ষুনি যেন তাকে লক্ষ্য করে সবাই অঙ্গুলির নির্দেশ করছে, বলছে, ওই যে ওই সেই মেয়েটি। ওরা বেহেস আছে, সারাদিন নিজের কাজেই ঘুরে বেড়াচ্ছে, রাত্রে এসে ঘুম। ওদের কাছে মৌখিক খানিকটা সান্ত্বনা আর খানিকটা আদর। শেখরদার চোখে মুখে কিসের ছবি ফুটে উঠেছিল কে জানে। আলো নেভানো ছিল, কিছুই দেখা যায়নি। ঘর থেকে যখন সুরুচি চলে এলো, তাকে ধরে রাখতে পারেনি শেখরদা, বুকে তুলে নিতে পারেনি তাকে। কেন তাকে বলতে পারেনি? তার সমস্ত কলঙ্কের কাঁটা তার ভালোবাসা দিয়ে গোলাপের মতো ফুটিয়ে তুলবে। তার সমস্ত মেঘ ভরা তোর আকাশ রামধনু আবির্ভাবে ধন্য করে তুলবে সে। কিন্তু রাগ করাও তো অন্যায় শেখরদার ওপর। শেখরদাই বা এই দায়িত্ব নেবে কেন? সুরুচি তো নিজেই দায়ী। আর নিজেকেই বা দায়ী করে সে কি করে? কেমন করে, কবে, কখন, কি যে হলো সেই কি আর জানে নাকি? 2 হাতে মুখ ঢেকে কাঁদতে ইচ্ছে হলো সুরুচির। কেউ জানে না তার কথা, কেউ খোঁজ রাখে না, সবাই স্বার্থপর, যে যার নিজের সমস্যা নিয়েই আছে। তার সুখ স্বাচ্ছন্দ্যের কথা কেউ ভাবে না। সর্বনাশের শিখরে দাঁড়িয়ে সে ঝাঁপিয়ে পড়বে গভীর মৃত্যুর সমুদ্রে। কেউই জানবে না, কেউ দেখবেও না। 1 মিনিটেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। শেষ পর্যন্ত হয়তো তাই করতে হবে তাকে। সুরুচি আবার উঠল। বড় শীত পড়েছে, তবু সুরুচির মনে হলো তার যেন সারা শরীরে ঘাম বেরোচ্ছে। উঠে দরজাটা খুলে বাইরে এলো। কনকনে শীত। পাণ্ডুর আকাশের প্রান্তে একখণ্ড চাঁদ, অস্পষ্ট আর ধূসর। দেখলে মনে হয় যে চাঁদের অবয়বে যেন তারই ছায়া পড়েছে। বিষণ্ণ মুহূর্তমণ্ডিত রাত। এই রাতের অন্তঃস্থলে কোথায় যেন এক গূঢ় আতঙ্ক লুকিয়ে আছে, প্রেতের মতন অশরীরী আতঙ্ক। আজ সারা রাত বুঝি এমনি এই আতঙ্ক আর অরাজকতার অভিনয় চলবে। বাইরে রোয়াকে এসে দাঁড়ালে শৈলমিত্রের বাড়ির অর্ধেকটা নজরে পড়ে। নটবর দত্তের বাড়িটা
পশ্চিম দিকে নিঝুম হয়ে পড়ে আছে। হঠাৎ ওই দিক থেকে একটা এরোপ্লেনের আওয়াজ এলো। প্রথমে অস্পষ্ট, তারপর স্পষ্ট, তারপর তীক্ষ্ণ আর প্রখর। এরোপ্লেনটা দেখা যায় না, কিন্তু পাশাপাশি একটা লাল আর একটা সবুজ আলো জ্বলছে। চলন্ত যন্ত্রদানব। ওর অভ্যন্তরে আরও কজন প্রাণী সুরুচির মতো মৃত্যুর প্রতীক্ষায় প্রহর গুনছে। কে বলতে পারে, ওরাও হয়তো মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ পরিচয় করতে চলেছে। হঠাৎই সুরুচির মনে হলো, যদি এখন বোমা পড়ে, তার মাথায় নয় কিন্তু কাছাকাছি কোথাও, তাহলে কি সে বাঁচবে? বাঁচার কথা তো দূরে থাক, এই বাড়িটার অস্তিত্বও কি থাকবে? একদিন হয়তো এই শহরে সত্যি সত্যি বোমা পড়বে, মাটির নিচে ট্রেঞ্চের ভেতরে। সত্যি সত্যি আশ্রয় নিতে হবে সকলকে। সেই দিনটায় কেন নিকটতর হয়ে আসে না? কেন বোমা পড়ে না আজ এই মুহূর্তেই? তাহলে তো আর জবাবদিহি করতে হয় না কারোর কাছে। দূরে কাছে যে যেখানে আছে, আত্মীয়, বন্ধু, পরিচিত, অপরিচিত, তারা সবাই জানবে সুরুচির মৃত্যু হয়েছে অপঘাতে। সুরুচি আত্মহত্যা করেছে সে কথা কেউ জানবে না। সুরুচির আত্মবিলোপের এই প্রচেষ্টাকে কেউই ধিক্কার দেবে না। প্রাণ যখন সস্তা হয়ে গেছে, জীবন যখন তার যথার্থ মূল্য হারিয়েছে, তখন সামান্য একটা মেয়ে সুরুচির মৃত্যুকে কেউই গুরুত্ব দেবে না। প্রতি মুহূর্তে যেখানে মৃত্যুর নিশ্চয়তা, সেইখানে বেঁচে থাকাটাই তো উল্লেখযোগ্য। ওপাশের ঘরে শেখরদা আবার দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। শেখরদা এত বড় দুঃসংবাদের পরেও দরজা বন্ধ করে শুতে পারল? হয়তোবা ঘুমও আসবে তার। সমস্ত রাত ঘুমের ঐশ্বর্যে আবৃত হয়ে সকালবেলা সমারোহ করে জেগে উঠবে। রাতের দুঃসংবাদের কাহিনী হয়তো দুঃস্বপ্ন বলেই ভুলে যাবে। তারপর যখন শুনবে বিগত রাত্রির দুর্ঘটনার কথা, শুনবে সুরুচি স্বেচ্ছায় নিঃশেষ করে দিয়েছে তার প্রাণলীলা, আত্মঘাতের চরম অঙ্কে সুরুচি সাঙ্গ করে দিয়েছে তার ভূমিকা, আর সুরুচির আত্মা একদণ্ডের একটি ক্রিয়ায় লাভ করেছে পরম নির্বাণ। তখন নিশ্চয়ই কাঁদবে। যত বড়ই কাঠিন্যের আবরণ থাক, শেখরদাকে সুরুচি চেনে। কর্তব্যবোধের চরম প্রেরণায় শেখরদা আত্মবলি দিতেও পেছপা হবে না। তবু মৃত্যুকে কে ভালোবাসে? কে ভালোবাসতে পারে ঠান্ডা, কঠিন, বাস্তব নিষ্প্রাণতা? সিঁড়ি বেয়ে বেয়ে সুরুচি ছাদে উঠতে লাগল। এখানে একতলায় এই বাঁধা দেওয়ালের সীমানায় যেন তার ব্যথা বিস্তার লাভ করতে পারে না। বিস্তার না হলে কি ব্যথার প্রশান্তি লাভ ঘটে? মনে হলো যেন ছাদের খোলা হাওয়ায় গগন বিস্তৃত প্রচ্ছদপটে সুরুচির অন্তরাত্মা আপন আত্মীয়কে খুঁজে পাবে। এরা যেন কেউ নয়। মার জন্য দুঃখ হবে না, কিন্তু বাবা, ওই সরল সহজ মানুষটির কথা সুরুচি যেন ভুলতেই পারার কথা নয়। বাবার যা কষ্ট হবে তা সুরুচি এখনই কল্পনা করতে পারে। ছাদের আলসের একেবারে ধারে এসে সে দাঁড়ালো। অনেক দূরে উত্তর পূর্ব কোণে শ্মশানের কাছে দেশবন্ধু স্মৃতি মন্দিরের চূড়োটা দেখা যায়। শ্মশানের জ্বলন্ত চিতার আগুনে মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠছে, তারপর আবার ঝাপসা। সমস্ত শহরময় ব্ল্যাক আউট, ধু ধু অন্ধকার চারিদিকে। মাঝে মাঝে নিস্তব্ধতা বিদীর্ণ করে কোথা থেকে কামানের শব্দ উঠল। হয়তোবা উত্তর দিক থেকে একটা এরোপ্লেন চলেছে পূর্ব দক্ষিণ কোনাকুনি। সারা নিশীথনগরে কি ওরা পহরা দিচ্ছে নাকি? একতলার ছাদ। সুরুচি নিচের দিকে ঝুঁকে দেখলে কতটা নিচু হবে। হঠাৎ মাথাটা বোবো করে ঘুরে উঠল। গায়ে শাড়িটা ভালো করে নিবিড়ভাবে সারা শরীরে জড়িয়ে নিলে। কই, আর তো শীত করছে না। ওই এরোপ্লেন থেকে যারা বোমা ফেলে, যারা প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ে 10,000 ফুট ওপর থেকে পৃথিবীর বুকে, তারা কি শুধুই টাকার জন্য করে? তাদের নিচের দিকে চাইলে মাথা কি ঘুরে যায়? কিছুই নয়, সমস্তই সহ্য হয়। এই দারুণ শীতের রাত, এই ব্ল্যাক আউটের রাত, এই অশান্তিময় জীবন নিয়ে বেঁচে থাকা, এও তো সহ্য হচ্ছে তার।
সুরুচি তো কই লাফিয়ে পড়ছে না ছাদ থেকে, অথচ এই মুহূর্তে তাকে তো বাধা দেবারও কেউ নেই। হঠাৎ যেন কি মনে পড়ায় সুরুচি যেন আবার শান্ত হয়ে এলো। 2 হাত সুরুচি নিজের সারা গায়ে বুলোতে লাগল। তারই শরীরের কোনো এক গোপনতম অংশের নিভৃততম পরিবেশে সে রয়েছে। একখণ্ড লজ্জা, একখণ্ড কলঙ্ক। কথাটা ভালো করে ভাবতেই 2 হাতে মুখ চোখ ঢেকে ফেললে সুরুচি। এই চরমতম অবস্থার জন্য কাউকেই দায়ী করার প্রশ্ন ওঠে না। শেখরদা তাকে বিয়ে করবে, তাকে গ্রহণ করে তাকে মহীয়সী করে তুলবে। কিন্তু এই অনুকম্পা সে গ্রহণ করবে কি করে? কোথায় রইল তার সাম্রাজ্ঞীর অহংকার? কোথায় রইল তাকে জয় করতে দেবার অন্ধ অধিকার? দূরে কয়েকটা নারকোল গাছের সারি উন্নত শির নিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা বেষ্টিত পরিবেষ্টনী। ফোঁটা ফোঁটা হিম পড়ছে আলোর লালিত চুলের ওপর। ভিজে রাত। এইসব রাতেই বুঝি মৃত আত্মারা জীবিত হয়ে ওঠে, নতুন ভ্রূণ জন্ম নেয়। এমনই এক রাতেই তো সে অঙ্কুরিত করেছে একটি অদৃশ্য বীজ। সেই বীজ আজ তাকে অনন্য পার করে এই মৃত্যু তীর্থে ঠেলে পাঠিয়ে দিয়েছে। সুরুচির মনে হলো তার শরীরের অভ্যন্তরে কে যেন মৃদু সংকেত করছে, অদৃশ্য প্রাণের নিষ্ঠুর সংকেত। সেই সংকেতের অর্থ সুরুচির কাছে অপরিচিত নয়। সেই সংকেত পেয়ে যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে অবহেলা করে ছুটে যায় সৈনিক। সেই সংকেতের অপেক্ষায় বসে থাকে শীতের নিস্তব্ধ রাত্রি প্রভাতের রক্তিমার দিকে চেয়ে। এই সেই সংকেত। সুরুচি প্রাণপণে আর্তনাদ করতে গেল, কিন্তু মুখ দিয়ে তার শব্দ বেরোল না। তার মনে হলো কে যেন তাকে ঠেলছে পশ্চাতের দিক থেকে সামনে। সামনে বিরাট গহ্বর। এক মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে নিচে। তারপর সব নিঃশেষ। হঠাৎ যেন পিসিমার চিলেকোঠার ঘরের দরজা খোলার শব্দ হলো। এক্ষুনি দেখে ফেলবে তাকে। সুরুচি আড়ালে সরে এলো। দরজা খুলে পিসিমা বেরোবে। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল সেইখানে। কে? প্রশ্ন করলেন গিরিবালা। নিঃশব্দে সরে এসে সিঁড়ি বেয়ে নেমে পড়ল সুরুচি। গিরিবালার তীক্ষ্ণ দৃষ্টির সামনে থেকে সে লুকিয়ে ফেলেছে নিজেকে। তারপর নিচের একতলায় এসে কান পেতে শুনল গিরিবালা তাকে অনুসরণ করছে নাকি। না, কেউই আসছে না। কোনো পদশব্দের আভাস নেই কোথাও। একতলার রোয়াক তখন অন্ধকারে ঢেকে গেছে। শৈলমিত্তিরের দোতলা বাড়ির আড়ালে চাঁদ ডুবে গেছে। ঠান্ডা সবের মতো প্রীতারিত আবহাওয়া। সুরুচির ভয় করতে লাগল। ঘরে গিয়ে শুলে এখন আর ঘুম আসবে না। বিছানায় যেন কাঁটা বিছানো রয়েছে। মৃন্ময়ীর ঘরের দরজা বন্ধ। ওই পাশে সদানন্দবাবু আর একটু পরেই উঠবেন। এখন রাত কত কে জানে। শেখরদার ঘরের সামনে এসে সুরুচি দাঁড়াল। বন্ধ দরজার ভেতর এখন নিবিড় ঘুমের সমুদ্র। নিস্তরঙ্গ, নিথর, নিটল। কিন্তু শেখরদা ছাড়া তার গতি বা আর কি আছে? মান অভিমান, অধিকার অনধিকার, লজ্জা সম্ভ্রমের প্রশ্ন এখন নিষ্প্রয়োজন, নিরর্থক। একমাত্র শেখরদাই তাকে এই বিড়ম্বনা, এই অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। শেখরদার ঘরের সামনে দাঁড়িয়ে আবার ভাবতে লাগল সুরুচি। আঘাত দেবে দরজায়? সুরুচি জানে, ভালো করেই জানে, একটু সংকেত পেলেই দরজাটা খুলে যাবে। তারপর 2টি বাহুর নিবিড়তায় তাকে আশ্বস্ত করবে শেখরদা। কিন্তু না, সুরুচির আবার মনে হলো সে কেন ডাকবে তাকে? তার তো জানা উচিত এখানে রাত্রির প্রহরগুলি কেন বিনিদ্র, এখানে মৃত্যু শিওরে মুহূর্তগুলি কেন অচল। সুরুচি ফিরে এলো। ফিরে এসে নিজের ঘরে নিঃশব্দে দরজায় খিল বন্ধ করে দিলে। প্রতিদিনের মতোই সকলের আগে গিরিবালার ঘুম ভেঙেছে। তারপর উঠেছেন মৃন্ময়ী। সদানন্দবাবু চা খান না, সেই একটা তার সুবিধে। তারপর শেখর উঠে বেড়াতে যায়। শীতকালের সকালবেলায় জড়তা যেন আর কাটতেই চায় না। লেপের তলা থেকে শরীরটাকে বার করলেই যেন অসাড় হয়ে আসে। তবু কলকাতার শীতকে কি আর শীত বলা উচিত?
শীত পড়ে হাজারিবাগে। সে যেন একটা জমাট বাঁধা অবস্থা। সকালবেলা উঠেই চৌধুরী গাড়ি নিয়ে পড়ত। গাড়িটাকে ধুয়ে মুছে রাখা, ইঞ্জিনটাই একটু মবিল দেওয়া, ভেতরের সিটগুলোকে পরিষ্কার করা। গ্যারেজের পাশে ছিল একটা কাগজি লেবুর গাছ। একটা বাঁশ দিয়ে গাছের ডালপালাগুলোকে ঠেকিয়ে রাখা হতো, নইলে কাঁটা লেগে কাপড় জামা ছিঁড়ে যেতে পারে। এই কলকাতার শীতে শেখরের তেমন কষ্ট হয় না। সদানন্দবাবু বলেন, ও শীতটিতে আমার করে না। এই বলে খালি গায়ে চটপট করে সর্ষের তেল চাপড়াতে শুরু করেন। তারপর চৌবাচ্চার কাছে গিয়ে ঘটি নিয়ে হড়হড় করে ঠান্ডা জল মাথার ওপর ঢালেন। শীত হয়তো তার করে, কিন্তু গঙ্গা স্রোতটা এমন চিৎকার করে আবৃত্তি শুরু করেন, ভয়ে শীত পালিয়ে যায়। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গাকে এমন প্রাণ খুলে ডাকা শেখর আর কারোর মুখে শোনেনি। শীতকে সদানন্দবাবু ভয় করেন না, বরং গরমটাই তার সহ্য হয় না। গ্রীষ্মকালে মাথার চুলগুলো নিয়ে তার বড় বিড়ম্বনা। একদিন নাপিত ডেকে ছেঁটে ফেলেন সমস্ত সমান করে। মিন্ময়ী সকালবেলা উঠেই উনুনে আগুন দিয়ে দিয়েছেন। ডালটা চাপিয়ে স্নানটা সেরে নেন। কয়লার বড্ড দাম বেড়েছে। চেয়ে চিনতেও কয়লা পাওয়া যায় না, আর উনুনে কয়লা পুড়লে মিন্ময়ী যেন সহ্য হয় না, বড্ড গায়ে লাগে। কোত্থেকে আসে সব? কে আনে? সুরুচিকে দিয়ে তো কোনো কাজই হবার নয়। ওর বয়সী ছেলে হলে মিন্ময়ীর আর ভাবনা ছিল। সারা দিন লেখাপড়া আর গল্প। মানুষ তো কেউ নয়। উনি থাকেন সারাদিন বাড়ির বাইরে, আর ওই যে বাইরের একটি ছেলে একটু আধটু বললে কাজ করে, কিন্তু বলবেই বা কখন? কোথায় থাকে, কি কাজ করে, কখন আসে, কখন যায়, শেখরের তো টিকিই দেখতে পাওয়া যায় না। আর রাতের বেলা উনি যখন ফেরেন, তখন সংসারে দুটো চারটে কথা বলবার সময় হয়, কিন্তু কে শোনে কার কথা? অত বড় মেয়ে, সেও ওদের সঙ্গে মিলে গল্প করে, আর গল্প মানেই তো সময় নষ্ট। সময় নষ্ট মৃন্ময়ী একেবারেই দেখতে পারে না দু চোখে। এই সংসার যেন তারই একার, অথচ এতগুলো লোকে ঠিক সময়ে খাওয়া দাওয়া, তদবির তদারক কে করে? অনেক দিন আগে তার মনে আছে, একদিন তিনি যখন গৃহবধূ হয়ে এসেছিলেন এই বাড়িতে, তখন কত আশা, কত উদ্দাম ছিল তার। তার সংসার হবে, তার নিজের সংসার। সেখানে আর কারোর কর্তৃত্ব থাকবে না। সংসার, আত্মীয় স্বজন, পুত্র পুত্রবধূ, মেয়ে জামাই সব নিয়ে সংসারের গিন্নি হবেন। তার কথায় লোক উঠবে আর বসবে। কিন্তু কোথায় কি? বিয়ের পর কত বছর কিছু হলো না। গিরিবালা কালীঘাটে গিয়ে নকুলেশ্বর তলায় পুজো দিয়ে এসেছেন। গাজীপুরের মেলায় গিয়ে গাজী সাহেবকে সিন্নি দিয়েছেন। টুকটাক কি আর বাকি ছিল কিছু? সবাই জানত তার আর ছেলে মেয়ে হবে না। তার কপালে সংসার করবার সৌভাগ্য নেই। ছেলের বিয়ে দিয়ে বউ আনা, দুধে আলতায় মঙ্গল ঘটে শাক বাজিয়ে বউ বরণ করা, এ কি কম সৌভাগ্যের কথা? গিরিবালারও আগ্রহের সীমা ছিল না। আর শেষ পর্যন্ত যেদিন সন্তান সম্ভাবনা হলো, মৃন্ময়ী গিরিবালাকে বলেছিলেন, তোমার ছেলে হবে বউ। মৃন্ময়ীরও আশা হয়েছিল হয়তোবা তাই হবে। তবে সদানন্দবাবুর ওইসব দিকে খেয়াল নেই। বলেছিলেন, মেয়ে হলে দোষ কি? সত্যি তো, মেয়ে হলেই বা দোষ কি? সদানন্দবাবুর কিছুটাতেই অসুবিধে হয়নি। ওরা তিনজনে মিলেই থাকে, তিনজনেই গল্প করে। শুধু মৃন্ময়ীকে ওরা দলে গ্রহণ করে না। তিনি যেন এই সংসারের অপ্রয়োজনীয়। প্রথম যখন শুনলেন তিনি মেয়ে হয়েছে, তখন কান্না আসা কি অস্বাভাবিক হয়েছিল? অবশ্য গিরিবালা সান্ত্বনা দিয়েছিলেন সেদিন। বলেছিলেন, মেয়ে বলে কি ফেলনা নাকি? কপালে সুখ থাকলে ওই মেয়েতেই সুখ হবে। তা মেয়ে তো হলো। চিরকালই অভাবের সংসার। স্বামীকে সংসারে ফিরিয়ে এনেছেন বটে, কিন্তু যাকে প্রকৃত সংসারই বলে তা করতে পারা যায়নি। তা হোক, তবুও সেই অভাবের মধ্যেও সুরুচির দারিদ্র্যের মুখ কোনো দিন দেখেনি। অভাবের পরিচয়ও কখনো পায়নি সুরুচি। পুরুষ ঠাকুরকে দিয়েছিলেন মেয়ের কোষ্ঠী করতে। এতদিন পর যদিও বা একটা হলো, তাও আবার একটা মেয়ে। কার ঘরে পড়বে কে বলতে পারে?
পুরুষের ভাগ্যের মতোই মেয়েদের বিয়ে। কোথায়, কখন, কেমন করে যে কি হবে তা কে জানে। মৃন্ময়ীর মেজ মামার মেয়ে, তার যে বিয়ে হবে কেউ ভেবেছিল কি? টাকার জোরে তাও হলো, ভালোই হলো। আর তাছাড়া ওই কেষ্টদাসী এখন নাকি পায়ের ওপর পা তুলে দিয়ে দাসীবাদীদের ওপর হুকুম চালায়। যাই হোক, পুরুষ ঠাকুর কোষ্ঠী বিচার করে বলে দিলেন, এই মেয়ে তোমার রাজরানী হবে মা, দেখে নিও, কেন্দ্রে বৃহস্পতি। উনুন থেকে ডালের কড়া নামিয়ে ভাতটা চড়িয়ে দিলেন মৃন্ময়ী। সকালবেলায় গিরিবালা নিচে নামতে পারেন না, তখন তার জপ আর পুজো চলে। শৈলমিত্তিরদের বাগান থেকে কিছু ফুল, 2-4টে বেলপাতা এসব নিয়ে আসেন। ওই সময়টা তার একটু পাড়া বেড়ানোও হয়। শীতকালে গাছের নিচের দিকে পাতা নেই, উপরেও বিশেষ নেই, তবুও তার মধ্যে খুঁজে পেতে সংগ্রহ করে নিতে হয়। পাড়ার আরও 2-4জন বুড়িও আসে ফুলের আর বেলপাতার সন্ধানে। মানদাও সাজি নিয়ে আসে, বলে, তা হ্যাঁ গা, সেতলাতলায় কত কথা হচ্ছে কদিন থেকে, গেছিলে নাকি? গিরিবালা বলেন, তোমার ভাইজি কেমন আছে? অসুখ হয়েছিল? ওই 2-4টে কথা। যে যার নিজের সংসারের কাজেই ব্যস্ত, তারই ফাঁকে এই বাড়ির ওই বাড়ির খবর আদান প্রদান চলে। চৌধুরী বাড়ির মানদা আসে, ফণি গাঙ্গুলির বিধবা মেয়ে অমূল্যবালা আসে। কেউ বলে, একদিন এসো দিদি, সংসারের জ্বালায় আর সময় পায়নি। কদিন যে দেখতে পাইনি দিদি, গঙ্গার ঘাটে কদিন খুঁজছিলাম। একটা পাত্রের সন্ধান আছে নাকি পিসিমা? মেয়েটা বড় হচ্ছে দিন দিন। আবার কেউ বলে, একটা লোকের অভাবে নিম বেগুন খাওয়া হলো না এবছর, কে পেড়ে দেয় দিদি বলো তো? কি যুদ্ধই বাঁধলো মা, সাবু পাচ্ছি নে, ভাইজির অসুখ তো কি খেতে দিই বলো দেখি। পাড়ার কয়েকজন বুড়ির একত্র হয়ে খবরাখবর নেওয়া চলে। চেতলার গঙ্গার ঘাটে গিয়ে প্রতিবেশীদের বৌঝিদের সঙ্গে দেখা হয়। শীতলাতলায় পুজো দিতে গিয়ে মেয়েদের বিয়ের পরামর্শ হয়। পাঁজি সবাই পড়তে জানে না, মুখে মুখেই শুনতে হয়, কবে একাদশী, কবে নীলের উপোস। এইভাবেই এই বাড়িতে কেটে গেল 14 বছর। তখন চেতলা কী ছিল? ওই তুষপুকুর, ওইখানে কচু শাক হতো। কতদিন ওই শাক তুলে এনেই রান্না হয়েছে। আশেপাশের জমিগুলো খালি পড়েছিল, রাস্তাঘাটে বৌঝিরা বেরোতো নিঃসংকোচে। এই বাড়ি ওই বাড়ি মেয়ে বৌদের যাওয়া আসাও ছিল। এখন সব চারিপাশে বাড়ি হয়েছে। আগেকার যুদ্ধের পর পাশের 3 দত্তরা বাড়ি করলে। কাচের চুড়ির ব্যবসা তাদের। এইবার আবার যুদ্ধ বেঁধেছে, কারোর পৌষ মাস আর কারোর। আর তাছাড়া কত নতুন লোক এসেছে এই চেতলায়। গঙ্গার ঘাটে গেলে সব নতুন নতুন মুখ দেখা যায়, কাউকেই চেনা যায় না। সকালে দিনের বেলাতেই যায় একটু সময়, সন্ধে হলেই তো চারদিক অন্ধকার, চারিদিকে ব্ল্যাকআউট। রাস্তায় চলতে চলতে লোকের সঙ্গে অন্ধকারে ধাক্কা খেতে হয়। আর গিরিবালার অত সময়ই বা কোথায়? কদিন ধরেই ভাসুরপোকে একটা চিঠি দেওয়াই হচ্ছে না, নিজের জব করাই হয় না ভালো করে। এইবার এক গুরুর কাছে মন্ত্র নিলে হয়। ওই কালিদাসীর গুরুদেব এইবার বসে কি পূর্ণিমার দিন আসবেন, যদি তার দয়া হয় এইবার দীক্ষাটা নিয়ে নেবেন। সদাকে বলবেন তিনি কাশিতে গিয়েই থাকবেন, মাসে মাসে 5টা করে টাকা পাঠালেই তার চলে যাবে। তা 5টা করে টাকা কি আর সদা বিধবা দিদির জন্য খরচ করতে পারবেন? আজ কিন্তু গিরিবালার কিছুই ভালো করে মনের মতো করে হলো না। কোনো রকমের 9টার মধ্যে পুজোটা সেরে নিয়েই রান্নাঘরে চলে এলেন। মৃন্ময়ী তখন রান্না শেষ করে নতুন করে উনুনে কয়লা দিচ্ছেন। শেখর খেয়ে নিয়ে বেরিয়ে গেছে কাজে। গিরিবালা মৃন্ময়ীর কাছে গিয়ে বললেন, ও বউ শোনো। মৃন্ময়ী মুখ তুলে বললেন, কি দিদি? কিন্তু গিরিবালার মুখের দিকে চেয়ে বিস্মিত হয়ে গেছেন। গিরিবালা আরও নিচু হয়ে গলাটা খাটো করে বললেন, রুচি কোথায়? সুরুচির কলেজ বন্ধ, বড়দিনের ছুটির পর আর কলেজ খোলেনি। বোমা পড়বার ভয়ে কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক মেয়ে কলকাতা ছেড়ে বাইরে চলে গেছে, চেতলাতেও কয়েক ঘর নিজেদের দেশে চলে গেছে। মৃন্ময়ী বললেন,
কেন দিদি, কি হলো? গিরিবালা আবার জিজ্ঞেস করলেন। সুরুচি কোথায়? দেখতে পাচ্ছি না তাকে। মৃন্ময়ী বললেন, কি জানি, 10টা বাজতে চলল, এখনও বিছানা ছেড়ে ওঠেনি। দেরি করে ঘুম থেকে উঠেছে আজ। আজ তো চা পর্যন্ত খেলে না। আমি শেখরকে চা করে দিলুম। গিরিবালা এবার রান্নাঘরের মধ্যেই বসে পড়লেন। বললেন, রুচির কথাই বলছিলুম, তুমি তো বউ কিছুই নজর দাও না। আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। কাল মাঝরাত্রিরে তাহলে আজকের মতো এখানেই শেষ। কাল মাঝরাত্রিরে কি হলো মৃন্ময়ী নিশ্চয়ই শুনবে, আর তার সঙ্গে জানব আমরাও। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।